স্মার্ট ওয়াচ তো এখন আমাদের জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু এই পুরো কনসেপ্টটা শুরু করেছিল কে? অনেকেই হয়তো অ্যাপেলের কথা ভাববেন, কিন্তু আসল গল্পটা শুরু হয়েছিল পেবেলকে দিয়ে। তো যে কোম্পানিটা স্মার্ট ওয়াচের বাজারটাই তৈরি করল, তারা কেন অ্যাপেলের মতো এক টেক জায়ান্টের কাছে হেরে গেল? চলুন আজ এই গল্পটারই গভীরে যাওয়া যাক। একটু ভাবুন তো, একটা টেক কোম্পানি যারা কিনা ২০ লাখের বেশি ডিভাইস বিক্রি করেছে, ক্রাউড ফান্ডিংয়ের ইতিহাসে রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছে, তারা কিভাবে একদিনে বাজার থেকে একেবারে হাওয়া হয়ে যেতে পারে? এটা কিন্তু শুধু একটা কোম্পানির উঠে গিয়ে পড়ে যাওয়ার গল্প না, এটা টেক দুনিয়ার একটা বড়সড় রহস্য। আর এই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে পেবেল। হ্যাঁ, পেবেল, যাকে বলা হয় অরিজিনাল স্মার্ট ওয়াচ। সত্যি বলতে এই ডিভাইসটাই কিন্তু পরিধানযোগ্য প্রযুক্তির মানেটাই বদলে দিয়েছিল। আজকের যে বিশাল স্মার্ট ওয়াচের বাজার আমরা দেখছি, তার ভিত্তিপ্রস্তর কিন্তু পেবেলই স্থাপন করেছিল। তো চলুন গল্পের শুরু থেকে শুরু করা যাক। পেবেলের শুরুটা ছিল কিন্তু এক কথায় অসাধারণ। দেখতে হবে কিভাবে এই কোম্পানিটা শুধু একটা নতুন প্রোডাক্টই আনেনি, বরং একটা পুরো বাজার তৈরি করে ফেলেছিল আর টেকপ্রেমীদের মধ্যে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। সালটা ছিল ২০১২। পেবেল তাদের প্রথম স্মার্ট ওয়াচের আইডিয়া নিয়ে এলো কিকস্টার্টারে, আর যা ঘটল তা এক কথাই ইতিহাস। অবিশ্বাস্য হলেও সত্যি, ৬৮,০০০-এরও বেশি মানুষ এগিয়ে এসেছিল। সবাই মিলে প্রায় $10.3 মিলিয়ন দিয়ে এই প্রজেক্টকে সাপোর্ট করে। মানে বোঝাই যাচ্ছে মানুষজন ঠিক এই রকম একটা ডিভাইসের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিন্তু পেবেল কেন এত জনপ্রিয় হলো? আসল কারণটা ছিল এর ফিলোসফি আর ফিচারগুলো। ভাবুন, একদিকে পেবেল দিচ্ছে ৭ দিনের ব্যাটারি লাইফ, সবসময় অন থাকা একটা পেপার স্ক্রিন, ফিজিক্যাল বাটন, আর সবথেকে বড় কথা, ডেভেলপারদের জন্য একটা খোলা প্ল্যাটফর্ম। আর অন্যদিকে বাজারে যারা আসছিল তাদের ব্যাটারি চলত মান্ড একদিন, স্ক্রিন বেশিরভাগ সময় বন্ধ থাকত, আর তাদের ইকোসিস্টেম ছিল পুরোপুরি ক্লোজড। এই পার্থক্যটাই পেবেলকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। বিশেষ করে যারা টেক ভালোবাসে, তাদের কাছে তারা ছিল একটা স্বপ্নের মতো। তো পেবেল যখন সাফল্যের একেবারে চূড়ায়, ঠিক তখনই বাজারে পা রাখল এক নতুন প্রতিযোগী। না, ঠিক প্রতিযোগী না, বলা ভালো এক দানব। আর তার আগমনে খেলার পুরো নিয়মটাই ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ২০১৫ সালে অ্যাপল লঞ্চ করল তাদের অ্যাপল ওয়াচ। আর এই একটা প্রোডাক্ট লঞ্চেই পুরো ওয়েরেবল টেকের মার্কেটটা যেন কেঁপে উঠল। পেবেলের জন্য এটাই ছিল আসল চ্যালেঞ্জের শুরু। এই নতুন পরিস্থিতিটা নিয়ে পেবেলের প্রতিষ্ঠাতা এরিক মিগিকোভস্কি নিজেই একটা দারুণ কথা বলেছিলেন। তার মতে অ্যাপল ওয়াচ হলো স্মার্ট ওয়াচের দুনিয়ার রোলেক্স, আর আমাদের পেবেল হলো সোয়াচ। মানে ব্যাপারটা খুব পরিষ্কার। বাজারটা তখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছিল। একদিকে প্রিমিয়াম লাক্সারি প্রোডাক্ট, আর অন্যদিকে ফাংশনাল সাশ্রয়ী একটা ডিভাইস। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, তাই না? পেবেলের মতো একটা কোম্পানি যারা এই বাজারটাই শুরু করল, তারা কেন এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারল না? ঠিক কি ভুল ছিল তাদের? চলুন এবার সেই কারণগুলোই একটু ঘেঁটে দেখা যাক। বিজনেস স্ট্র্যাটেজিতে একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, নাম ক্রসিং দ্য ক্যাজম। এর মানে কি? সোজা কথায়, যে কোনো নতুন টেকনোলজি প্রথমে কিছু উৎসাহী মানুষ বা আর্লি অ্যাডপ্টার ব্যবহার করে, কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো ওই ছোট গ্রুপটা পেরিয়ে সাধারণ মানুষের মানে মেইনস্ট্রিম মার্কেটের কাছে পৌঁছানো। আর দুঃখের বিষয় হলো পেবল ঠিক এই জায়গাতেই আটকে গিয়েছিল। তারা ওই খাটটা পার হতেই পারেনি। তো কেন পারল না? বেশ কয়েকটা বড় ভুল ছিল। প্রথমত, তারা তাদের মূল ফ্যানবেস মানে যারা একটু টেক স্যাভি বা হ্যাকার টাইপের, তাদের থেকে ফোকাস সরিয়ে সাধারণ মানুষের কাছে যেতে চেয়েছিল, কিন্তু কোনো পরিষ্কার প্ল্যান ছাড়াই। দ্বিতীয়ত, তারা নিজেদেরকে একটা ভালো ফিটনেস বা প্রোডাক্টিভিটি ডিভাইস হিসেবেও তুলে ধরতে পারেনি, যেখানে অন্য প্রতিযোগীরা কিন্তু এই দিকেই জোর দিচ্ছিল। এরপর আছে ফিনান্সিয়াল ভুল। ২০১৫ সালে তারা ভেবেছিল বিক্রি অনেক বাড়বে, তাই খরচ দ্বিগুণ করে ফেলেছিল, কিন্তু সেই বিক্রি আর হয়নি। এমনকি প্রোডাক্ট ডিজাইনেও ভুল ছিল, যেমন পেবেল টাইমের বেজেলটা যে অনেক বেশি বড় ছিল, সেটা এর প্রতিষ্ঠাতাও পরে স্বীকার করেছেন। আর পুরো ব্যাপারটার সারমর্ম যেন পাওয়া যায় এরিক মিগিকোভস্কির নিজের কথাতে। তিনি পরে বলেছিলেন, আমাদের মূল সমস্যাটা ছিল আমরা এমন একটা জিনিস বানানো থেকে সরে এসেছিলাম যেটা আমরা জানতাম যে মানুষ চায়। তার বদলে আমরা এমন একটা অস্পষ্ট প্রোডাক্ট বানাচ্ছিলাম যেটা আমরা শুধু আশা করছিলাম যে মানুষ চাইবে। এর থেকে বড় স্বীকারোক্তি আর কি হতে পারে বলুন? তো এই সব স্ট্র্যাটেজিক ভুলের ফল যা হওয়ার তাই হলো। কোম্পানির আর্থিক পতনটা ছিল শুধু সময়ের অপেক্ষা। চলুন দেখি কিভাবে এই স্বপ্নের যাত্রাটার একটা করুণ সমাপ্তি ঘটল। কোম্পানির ভ্যালু কতটা পড়ে গিয়েছিল তার একটা উদাহরণ দিই। ২০১৫ সালে ঘড়ির কোম্পানি সিটিজেন পেবেলকে $৭৪০ মিলিয়ন কিনে নেওয়ার অফার দিয়েছিল, কিন্তু পেবেল সেই অফার ফিরিয়ে দেয়।
আর তার ঠিক 1 বছর পরে 2016 সালে ফিটবিট তাদের কিনে নেয় মাত্র $40 মিলিয়ন। 740 মিলিয়ন থেকে সোজা 40 মিলিয়ন। ভাবা যায় মাত্র 1 বছরে এত বড় পতন। শেষ পর্যন্ত 2016 সালের ডিসেম্বরে পেবেল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। তাদের যা কিছু সফটওয়্যার আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ছিল সবই ফিটবিট কিনে নেয়। আসলে ফিটবিটের আগ্রহ কিন্তু পেবেলের ঘড়িতে ছিল না, তাদের দরকার ছিল পেবেলের সফটওয়্যার আর ট্যালেন্টেড ইঞ্জিনিয়ারদের। আর এভাবেই স্মার্টওয়াচ দুনিয়ার একজন অগ্রদূতের পথ চলা থেমে যায়, অন্তত তখনকার মতো। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। যখন সবাই ধরে নিয়েছিল যে পেবেলের চ্যাপ্টার ক্লোজড, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন। চলুন গল্পের সবথেকে রোমাঞ্চকর অংশে প্রবেশ করি। কোম্পানি বন্ধ হয়ে গেলেও পেবেলের ফ্যান কমিউনিটি কিন্তু হাল ছাড়েনি। 2018 সালে রেবেল নামে একটা ফ্যান প্রজেক্ট শুরু হয়, যার কাজই ছিল পুরনো পেবেল ঘড়িগুলোকে সচল রাখা। এরপর আসল চমকটা আসে 2025 সালে। গুগল, যারা ফিটবিটকে কিনে নিয়েছিল, তারা পেবেলের অপারেটিং সিস্টেমের কোডটাকে ওপেন সোর্স করে দেয়। আর তার ঠিক পরপরই পেবেলের সেই পুরনো প্রতিষ্ঠাতা এরিক মিগিকভস্কি নতুন হার্ডওয়্যার আনার ঘোষণা দেন। ভাবা যায়। আর এই হলো সেই নতুন কামব্যাক, কোর টু ডুও আর কোর টাইম 2। পেবেলের সেই চেনা ফিলসফি, 4টে ফিজিক্যাল বাটন, পেপার ডিসপ্লে, সবই ফিরে এসেছে। কিন্তু এবার ব্যাটারি লাইফ অবিশ্বাস্য। এক চার্জে প্রায় 30 দিন। এটা দেখেই বোঝা যায় যে পেবেলের মূল আইডিয়াটা আজও কতটা প্রাসঙ্গিক আর শক্তিশালী। তবে পেবেল ফিরে এলেও লড়াইটা কিন্তু এখনও শেষ হয়নি। এরিক মিগিকভস্কি নিজেই বলেছেন, অ্যাপলের মতো টেক জায়ান্টদের যে ক্লোজড ইকোসিস্টেম বা ওয়ার্ল্ড গার্ডেন, সেটা থার্ড পার্টি ডেভেলপারদের জন্য কাজ করাটা প্রায় অসম্ভব করে তোলে। তার মানে এই ওপেন প্ল্যাটফর্ম আর ক্লোজড প্ল্যাটফর্মের লড়াইটা আজও চলছে। শেষ পর্যন্ত পেবেলের এই পুরো জার্নিটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই টেক জায়ান্টসদের যুগে, যেখানে সবাই নিজেদের একটা দেওয়াল তুলে রেখেছে, সেখানে কি একটা পুরনো ভালোবাসার ব্র্যান্ড শুধু তার কমিউনিটির জোরে আবার ফিরে আসতে পারে? পেবেলের ভবিষ্যতই হয়তো আমাদের এই প্রশ্নের উত্তর দেবে।